Morning, everyone. Hello. Good morning, sir. Good morning. তোমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তোমাদের কি এর আগে ক্লাস ছিল নাকি অন্য কোনো ক্লাস? জি স্যার, ছিল। তাহলে যেহেতু পার্টিসিপেন্ট সংখ্যা কম, আমরা আর 1-2 মিনিট ওয়েট করি। যেহেতু অন্য ক্লাস ছিল, হয়তো টাইমলি শেষ হয় নাই। Hello. Can you hear me? Hello. Are you listening to me? Yes, sir. Yes, sir, we can hear you. I think we can start. So, can you tell me what did we stop at the last class? Can you remember? Okay, I think we can start. As you may remember, right? We talked about nucleic acid metabolism, and we talked about the metabolic process, right? And then what is nucleic acid and nucleic acid metabolism, and the nucleic acid metabolic process, how nucleic acid gets break down in the body, right? How we get energy, and how the urea is formed and excreted from the body, right? And then we also talked about the toxic effect caused by nucleic acid metabolism abnormalities, right? And the abnormalities caused by the deficiency of some enzymes involved in nucleic acid metabolism. Can you remember?
Yes, sir. And then maybe I talked about some, I was talking about definition, right? Genomics, genetics, and what else? Precision medicine, something, right? And also maybe I was talking about precision medicine, I mean the applied genomics. Can you remember? স্যার সাউন্ড লো, পারালে ভালো হইতো। Sorry. স্যার বলতেছে সাউন্ড লো, আস্তে শোনা যাচ্ছে। তোমরা ভালো মতো শুনতে পাচ্ছ না নাকি মানে ভলিউমটা লো কোনটা? আমার ভলিউম লো। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ওকে। তো তোমাদের কি আমি কি ইংরেজিতে বলবো না বাংলায় বলবো অথবা মিক্সড? বাংলায় বলেন স্যার। বাংলাতেই বলেন। আমি মনে হয় কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছি তোমাদের, তোমরা একটু মিউট করে রাখতে পারো যাদের যে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আর কি। তো তোমাদেরকে লাস্টে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে তোমাদের ক্যাটাবলিজম, রাইট? ক্যাটাবলিজম আর একটা হচ্ছে তোমার এলিমিনেশন অফ ওয়েস্ট প্রোডাক্ট, রাইট, অফ নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, রাইট? নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের ব্যাপারে তোমাদের কথা বলা হয়নি, তাই তো? তোমাদের কি এর সাথে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের সময় কি তোমাদেরকে আমি জিনোমিক্স, জেনেটিক্স এই সম্পর্কে কোনো কথা বলছিলাম, বা অ্যাপ্লাইড জিনোমিক্স, প্রিসিশন মেডিসিনের ডেফিনেশন দিয়েছিলাম, বলেছিলাম কিছু তোমাদের? জি স্যার, জেনেটিক্স আর জিনোমিক্স নিয়ে বলছিলেন। জেনেটিক্স, জিনোমিক্স, এনিওয়ে যদি সময় হয় লাস্টে আবার বলবো। তোমরা এখন মেইন যেটা, কাম টু দিস স্লাইড এগেইন, নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমে তোমাদেরকে ক্যাটাবলিজম বলা হয়েছিল, ব্রেকডাউন অফ নিউক্লিক অ্যাসিড, রাইট? অ্যানাবলিজম বলা হয়েছিল সিনথেসিস অফ নিউক্লিক অ্যাসিড, যেটার মধ্যে রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন আছে, রাইট? তো যেহেতু এটা অ্যানাবলিজম অফ নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের মধ্যেই, তো তোমাদের হচ্ছে রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশনটা আমি এখন পড়াবো আর কি। হ্যাঁ, আজকে তোমাদের তো, তোমরা তো জানো না রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন কি, জানো তো? স্যার, জি স্যার। জানো? হ্যালো? এনিওয়ে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আমরা রেসপন্স করেছি। ওয়েল, এখন নিউক্লিক অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে যেহেতু যে তিনটা পয়েন্ট বলছিলাম, একটা হচ্ছে কি বলছিলাম, একজন একটু রেসপন্স করো, না হলে তো বুঝবো না তোমরা আমাকে শুনছো নাকি তোমরা হচ্ছে অনলাইনে থেকে কাজ করছো নাকি কেউ। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমরা মানে অ্যান্সার দিয়েছিলাম। আচ্ছা, আমি শুনতে পাইনি, মেবি নেটওয়ার্ক প্রবলেম আছে। তো তোমরা তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এই সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? জি স্যার। তাহলে তো তোমরা জানো না, তাহলে তো মনে হয় না পড়ানোর দরকার আছে নাকি? তারপরেও মনে হয় আছে, তোমরা একটু একটু, হ্যাঁ। জি স্যার, আমরা ভালোভাবে জানি না, মানে হালকা জানি। তো ইউজুয়ালি তোমরা ডিএনএ সম্পর্কে শুনেছো, তারপরে ইন জেনারেল জানো যে আমাদের চারপাশে যত লাইভ, মানে লাইভ আছে না, মানুষ আছে, হিউম্যান বলো, অ্যানিমেল বলো, প্লান্ট আছে, যারা মানে যেখানে লাইভ আছে সব জায়গায় ডিএনএ আছে, রাইট? প্লান্টে যেমন ক্রোমোজোম আছে, হিউম্যানেও আছে, অ্যানিমেলেও আছে। তো প্রত্যেকটা সেলে ডিএনএ আছে, ডিএনএ গঠন, রাইট, সিকুয়েন্সিং, যেখানে নিউক্লিওটাইড বেস সিকুয়েন্স, অ্যারেঞ্জমেন্ট, তোমরা যেটাকে কোডন বলো, রাইট, জেনেটিক কোডন, এই অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিফার করে। সব জায়গাতেই জাস্ট ডিএনএ অ্যারেঞ্জমেন্ট বা কোডনের যে কনসিকুয়েন্স, হ্যাঁ, এটার উপর বেস করেই প্রপার্টিজ হয়।
জাস্ট থিঙ্ক যে প্লান্ট তাকে দেখতে একরকম, রাইট? এনিম্যাল তাকে দেখতে একরকম, আর হিউম্যান সেল বা টিস্যু বডি হোয়াটএভার সবকিছু দেখতে অন্যরকম। এই অন্যরকম হওয়ার কারণ আর কিছুই না, ডিএনএ। কারণটা হচ্ছে এর ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টটাই অন্যরকম। আর তোমার মেটাবলিক প্রসেসটাও হয়তো ডিফার করে, কিন্তু মেটাবলিক প্রসেসটাও একই রকম সেলে। মানে তুমি যদি জেনেটিক বেস মনে করো, সবগুলাই একই প্রসেসে চলে, কোনোটা স্লো কোনোটা ফাস্ট। আর জিনের এক্সপ্রেশন লেভেল এগুলা ভ্যারি করে, বাট সবগুলাতেই যেখানেই লাইভ আছে, যেখানেই সেল আছে, রাইট? লাইফ যেখানে যেখানে সেল আছে সেখানেই ডিএনএ আছে, এবং ডিএনএ যে অ্যারেঞ্জমেন্ট সিকোয়েন্স এর উপর বেস করেই তার ফিজিক্যাল এবং কেমিক্যাল লাইক প্রপার্টিস গুলা শো করে। এখন এই লিভিং সেলগুলাকে কন্টিনিউ করার জন্য, আমাদের বডি প্রসেস নরমালে চলার জন্য সেলগুলাকে হচ্ছে তোমার কনস্ট্যান্টলি ডিভাইড হতে হয়, রাইট? যেটাকে আমরা বলি সেল সাইকেল। সেল সাইকেল সম্পর্কে তোমরা জানো, সেল সাইকেলে যেটা মাইটোসিস হয়, রাইট? তো সেল ডিভিশন যখন হয়, সেল ডিভিশনের সময় ডিএনএ সিনথেসিস হয়, রাইট? এখানে তোমরা হচ্ছে সেল সাইকেল সম্পর্কে জানো, ডিএনএ সিনথেসিস যখন হয় তখন হচ্ছে একটা প্রসেস থেকে, তোমার একটা স্টেজ থেকে সেল তোমার সিনথেসিস হওয়ার পরে ফার্দার ডিভিশনে যাওয়ার আগ পর্যন্ত কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, রাইট? সেই সেলটা নর্মাল কন্ডিশনে আছে কিনা, তার ফিজিক্যাল প্রপার্টিজ, রাইট, স্ট্রাকচার ঠিক আছে কিনা, সেলের মধ্যে পর্যাপ্ত নিউট্রিয়েন্ট আছে কিনা, এই সব কিছু যখন এটাকে বলা হয় প্রিপারেটরি ফেজ, রাইট? প্রিপারেশন ফেজ বলতে পারো সিম্পলি। তো সেই ফেজটাকে সাধারণত চেক পয়েন্ট বলে, যে চেক পয়েন্টের নাম হচ্ছে জি নট ফেজ বলে আর কি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হচ্ছে ফার্দার সাইকেলে যাবে, কিন্তু ফার্দার সাইকেলে যাওয়ার আগে আর একটা ফেজ আছে যেটাকে বলা হয় এস ফেজ, বা যে ফেজে সে হচ্ছে তার ডিএনএ যে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে ডিএনএ সিনথেসিস করবে, ঠিক আছে? তো ডিএনএ সিনথেসিস করার যে এই যে প্রসেসটা, রাইট, এটাকে বলা হয় রেপ্লিকেশন। তার মানে ডিএনএ যে আমাদের বডিতে যে ডিএনএ আছে, ডিএনএ মিন্স ডাবল স্ট্যান্ডার্ড, রাইট? ডিএনএ প্রপার্টিস তোমরা জানো, এটা হচ্ছে সুপার কয়েল ডাবল, এটাকে বলা হচ্ছে তোমার লিনিয়ার না, রাইট? সুপার কয়েল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্রাকচার, তোমরা এটা সম্পর্কে জানো। তো এইটাই সাধারণত সেলের মধ্যে থাকে কি অবস্থায়? কম্প্যাক্ট অবস্থায়, তাই না? তোমাদের তোমরা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছো? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। তো জি স্যার। ডিএনএ আমরা নর্মালি যেভাবে ফ্রি ডিএনএ স্ট্রাকচার আকারে দেখো, এই যে এখানে এই স্লাইডে প্রথমে আমি দেখাচ্ছি যে ডিএনএ এভাবে ফ্রি অবস্থায় কিন্তু আমাদের বডিতে থাকে না। আমাদের বডিতে যা কিছু হয় বা সেলে সবকিছু কম্প্যাক্ট এবং প্রোগ্রামড এবং হাইলি অর্গানাইজড হতে হয়। তো সেই ক্ষেত্রে ডিএনএ সাধারণত কম্প্যাক্ট অবস্থায় থাকে, রাইট? তোমার হিস্টোন ক্রোমাটিন হিস্টোন কমপ্লেক্স তৈরি করে যেটা, হ্যাঁ, সেটা নিউক্লিয়াসে কম্প্যাক্ট অবস্থায় থাকে, এবং ডিএনএ গুলা প্রোটিনের সাথে মানে এমন ভাবে থাকে, কম্প্যাক্ট অবস্থায় থাকে যে তুমি চাইলেই সেটাকে মানে আনঅর্গানাইজড হয় না। এটা আনঅর্গানাইজড তখনই হবে যখন প্রয়োজন হবে। তুমি এই এটা কিন্তু লং চেইন, রাইট? লং চেইন প্রোটিনের সাথে বাইন্ড করে কম্প্যাক্ট অবস্থায় থাকে। এখানে তোমার হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ থাকে, অ্যাসিটাইলেশন ডিঅ্যাসিটাইলেশন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই আছে? আমি কি এর আগের ক্লাসে বলছি কিনা মনে নাই তোমার। এই তুমি ডান সাইডের স্লাইডে দেখো অ্যাসিটাইল গ্রুপ আছে, রাইট? তো এই অ্যাসিটাইল গ্রুপ গুলো হচ্ছে তোমার খুব ক্ষুদ্র দানাদার মলিকুলের মতো, ঠিক আছে? তোমার এই লং চেইন ডিএনএ এর সাথে সাথে জায়গায় জায়গায় বাইন্ড করে এটাকে কয়েলড স্ট্রাকচার দেয়। মানে ডিএনএটা প্রোটিনের সাথে বাইন্ড করে যখন, তখন এটার সাথে বাইন্ড করে কয়েল স্ট্রাকচার দেয়। এবং অনেকগুলা তোমার হচ্ছে এই ক্রোমাটিন মলিকুল অ্যাসিটাইল গ্রুপ যখন ডিএনএ কে লং চেইন ডিএনএ কে কম্প্যাক্ট করে, তুমি বাম পাশে, তুমি যদি এই স্লাইডের বাম পাশে রাইট পিকচারটা দেখো তাহলে এখানে বুঝতে পারবো। এখানে মিথাইল গ্রুপ অ্যাসিটাইল গ্রুপ, রাইট?
এবং ক্রোমাটিন ফাইবার ডিএনএ কম্প্যাক্ট অবস্থা বাইন্ড করে তারপরে তুমি নিউক্লিয়াসের ভিতরে দেখো, রাইট? নিউক্লিয়াসের ভিতরে বেসিক্যালি যাওয়ার আগে ক্রোমাটিন ফাইবার ফর্ম করে, রাইট? যে ক্রোমাটিন ফাইবার গুলোর ভিতরে ডিএনএ কম্প্যাক্ট অবস্থায় থাকে। এবং এই ফাইবার গুলোর ভিতরে কিভাবে থাকে সেটা যদি তুমি দেখো তাহলে তুমি ডান পাশে উপরের ফিগারটা দেখলে বুঝতে পারবা, রাইট? যেখানে ডিএনএ কয়েলড অবস্থায় আছে না এখানে, আর প্রোটিন গুলো মাঝখানে থাকে। বেসিক্যালি ডিএনএ এখানে দেখা গেল, বাস্তবটা হচ্ছে প্রোটিন গুলো ডিএনএ কে এই ক্রোমাটিন ফাইবারের জায়গায় যদি তুমি দেখো তাহলে এগুলোকে আলাদা ভাবে দেখা যাবে না, রাইট? এটা ভিতরে কম্প্যাক্ট অবস্থায় থাকবে। তো এগুলো আমার প্রসেস না, এটা হচ্ছে বেসিক্যালি অ্যানাটমিক বাট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা তোমাদের জানা উচিত যে কিভাবে কিভাবে মানে ডিএনএ বডিতে থাকে। তো আমাদের আমরা যখন মুভ করি বা যখন চলি আমাদের বডিতে বা সেলে, রাইট, নর্মাল সেলুলার ফাংশন গুলো যখন চলে তখন প্রয়োজনের সময় শুধুমাত্র এই ডিএনএ কম্প্যাক্ট অবস্থা থেকে মানে আলাদা হবে এবং তখনই এটা হচ্ছে তোমার রেপ্লিকেশন বা তোমার ট্রান্সক্রিপশন বা প্রোটিন সিনথেসিসটা হবে, নতুবা হবে না। এখন আমরা যখনই কোনো কিছুতে রেসপন্স করি এনভায়রনমেন্টাল স্টেজে, রাইট, তোমাদের মধ্যে কেউ এরকম আছে না যে সাডেনলি কোনো কিছু দেখে ভয় পাও, রাইট? হঠাৎ করে ভয় পেয়ে যায় যখন, তখন শরীর আর চলছে না, রাইট? অনেকে হচ্ছে ঘেমে যায়, তারপরে অনেকে ভয় পেয়ে অনেকে জ্ঞানও হারাই ফেলো, রাইট? এরকম হতে পারে। তো সেরকম স্টেজে তোমরা যখন আবার স্বাভাবিক হও তখন কিভাবে হও, right? তো স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে যেমন তোমরা এপিনেফ্রিন নন এপিনেফ্রিন হরমোন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? স্ট্রেস স্ট্রেস রেগুলেটরি হরমোন, মানে যেসব হরমোন দ্বারা তোমরা স্ট্রেস ফিল করো, রাইট? স্ট্রেস কন্ডিশনে কিছু হরমোন সিনথেসিস হয় যার একটা নাম ধরো ফর এক্সাম্পল এপিনেফ্রিন। তো যখন আমরা কোনো একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকি তখন বডি কি করবে? এপিনেফ্রিন সিনথেসিস করার মানে সিনথেসিস হয়তো তোমার বডিতে অলরেডি সিনথেসিস আছে, কিন্তু ওইটা ফাংশন করার জন্য ওইটাকে হচ্ছে তোমার ট্রান্সপোর্ট করতে হবে সেল থেকে, রাইট? নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তারপর রিসেপ্টর সিগন্যালিং দিবে, তারপরে হচ্ছে তোমার ফার্দার ক্যাসকেড অফ রিঅ্যাকশন ঘটবে ফ্রিকুয়েন্টলি, একের পর এক রিঅ্যাকশন গুলো ঘটবে। এবং তুমি কিছু কিছু মানে এই রিঅ্যাকশন গুলো যার বডির মেটাবলিক রেট, হরমোনাল অ্যাকশন, রাইট, যার যত হাই, সবাই কিন্তু একই সাথে দেখবা যে স্ট্রেস রিডিউসের ক্ষেত্রে সবার ক্যাপাসিটি এক না, রাইট? এক একজনের এক এক রকম। তার মানে হচ্ছে তার মেটাবলিক প্রসেসটা কত কেমন হবে সেটা নির্ভর করে, এটা এজের উপরও নির্ভর করে, ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তো জি স্যার। সেই হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোনো প্রোটিন হোক, হরমোন হোক, রাইট, তো তারপর তোমাদেরকে বলছি সেল সারফেস মলিকুল, মানে যেটা হচ্ছে সেল সারফেস রিসেপ্টর, সেল কনস্টিটিউয়েন্ট আছে, রাইট, স্কেলিটাল প্রোটিন আছে, হোয়াটএভার এনি কাইন্ড অফ সেলুলার মলিকুল দ্যাট কুড বি সিনথেসাইজড ফ্রম এ জিন, রাইট? এবং এই জিন সিনথেসাইজ হওয়ার ক্ষেত্রে তখন সেটাকে ট্রান্সক্রিপশন তোমার হচ্ছে আরেকটা এমআরএনএ তৈরি করতে হয় ডিএনএ থেকে, সেই সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো এই ডিএনএ রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন হচ্ছে আমাদের সেলুলার প্রসেসের ভাইটাল, হ্যাঁ। ফাংশন যেটা যেটা আমরা দেখতে পারি, যেটা লাস্ট স্টেজে হয়, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস হচ্ছে আফটার ট্রান্সক্রিপশন, যেটা হয় ট্রান্সক্রিপশনের পরে মানে তোমার সেই কোন একটা জিন ট্রান্সক্রিপশন হবে, এমআরএনএ হবে, সেই এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে। এই প্রোটিন সিনথেসিসটাকে বলা হয় ট্রান্সলেশন। এখন না এই ফার্স্ট স্লাইডটাতে আসো, যেটা আমি শেয়ার করতেছিলাম। তো ডিএনএ থেকে ডিএনএ হওয়ার যে প্রসেসটা আমাদের বডিতে সেলে, সেটাকে বলছি আমরা রেপ্লিকেশন। এবং ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে, রাইট, এই আরএনএটাকে বলছি আমরা মেসেঞ্জার আরএনএ। তার মানে আমাদের ডিএনএ তে জেনেটিক ম্যাটেরিয়াল তোমরা যেটা জানো সেটা হচ্ছে জেনেটিক ইনফরমেশন গুলো ডিএনএ তে থাকে। সেটা কিভাবে থাকে? ফর এক্সাম্পল তোমাদের যদি, তোমরা এর আগে বলছো নাকি এটিজি হলে কোন ইয়া হবে, অ্যামাইনো অ্যাসিড হবে, রাইট? এটিজি, টিসি, হোয়াটএভার, যে ডিএনএ যে কোনো একটা সিকোয়েন্স ইয়া করো, কল্পনা করো। তো সেই সিকোয়েন্সে যদি সিকোয়েন্সে তুমি আবার জেনেটিক কোডন সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? আমার ধারণা আছে কিছুটা, রাইট? তিনটা তিনটা নিউক্লিওটাইড মিলে যে একটা তোমার অ্যামাইনো অ্যাসিড হয়, তার মানে যে ডিএনএ এর যে সিকোয়েন্সটা সেখানে থাকবে, সেই সিকোয়েন্সটাই
সিকোয়েন্স অনুযায়ী তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন তুমি যেটা বলো সেটা এমআরএনএ, সেখানেও কিন্তু ওই নিউক্লিওটাইড সিকোয়েন্সটাই থাকবে, রাইট? তো যেহেতু নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকবে এবং যেটাকে তোমরা যদি জেনেটিক কোডন বলো, রাইট? তো জেনেটিক কোডন সেট তোমার ওই অনুযায়ী কি অ্যামাইনো অ্যাসিড দিবে, রাইট? সেই অ্যামাইনো অ্যাসিড গুলো ফাংশনাল হবে। যেহেতু ডিএনএ তে যে ইনফরমেশন গুলো, যে সিকোয়েন্স অনুযায়ী যে অ্যারেঞ্জমেন্ট আছে নিউক্লিওটাইড বেজের, সেই বেস গুলাই তোমাকে হচ্ছে ডিফাইন করছে কোন প্রোটিন সিনথেসিস হবে, এবং সেই প্রোটিন সিনথেসিস মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিবে, এবং সেই অ্যামাইনো অ্যাসিডই আবার হচ্ছে তোমার ডিফাইন করবে, রাইট, যে কোন ফাংশন শো করবে সে, এবং কোথায় ট্রান্সপোর্ট হবে, কোন মলিকুল হিসেবে সে কাজ করবে। তো যেহেতু সব ইনফরমেশন গুলো তোমার ডিএনএ অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে, এই কারণেই একে বলা হচ্ছে হচ্ছে যে এটা হচ্ছে তোমার ইনফরমেশন ক্যারি করে, এবং জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আমাদের ইনফরমেশন ক্যারি করে, রাইট? বেসিক্যালি ইনফরমেশন ক্যারি করা, এখানে যে মেইন ইয়াটা মানে বেসটা তোমরা মনে করো, সেটা হচ্ছে তোমার এই নিউক্লিক অ্যাসিডের বেজ অ্যারেঞ্জমেন্ট, রাইট? নিউক্লিক অ্যাসিড বেজের অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে জেনেটিক ইনফরমেশন, রাইট? তো এই ডিএনএ থেকে ডিএনএ হবে যখন তোমার সেলগুলা ইয়া হবে, proliferate করবে, রাইট? সেল ডিভিশন হবে। তারপরে পার্টিকুলার সেলে যখন সেলুলার প্রসেস গুলো হবে, নর্মাল মেটাবলিক প্রসেস, সেলুলার প্রসেস ঘটবে, তখন প্রয়োজনে সেখান থেকে ডিএনএ থেকে ইনফরমেশনটা ইয়া করবে, রাইট, পাস করবে। সেই ইনফরমেশন অনুযায়ী যে এমআরএনএ তৈরি করবে, যেটাকে বলা হবে যে মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে? এই মেসেঞ্জার আরএনএ থেকে তোমার হচ্ছে রাইবোজোমের মাধ্যমে তৈরি হবে তোমার মানে এই টোটাল প্রসেসটা, নিউক্লিক অ্যাসিড সিনথেসিসটা কোথায় হবে সেলার, জানো তো? ডিএনএ রেপ্লিকেশনটা কোথায় হয়? নিউক্লিয়াসে, রাইট? তো নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশনটাও কোথায় হবে? নিউক্লিয়াসে। এমআরএনএ হওয়ার পরে সেটা হচ্ছে তোমার ট্রান্সপোর্টারের মাধ্যমে নিউক্লিক অ্যাসিড থেকে সাইটোসেলে বের হয়ে আসবে, যেখানে রাইবোজোম ফাংশন করবে এবং প্রোটিন সিনথেসিস করবে। এটা হচ্ছে তোমরা এই যে যে সিস্টেমটা, প্রসেসটাকে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। মানে হচ্ছে মলিকুলার বায়োলজির মূল সূত্র। ডিএনএ থেকে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে মানে প্রোটিন সিনথেসিস হবে, এবং প্রোটিনটা বডিতে ফাংশন করবে। ক্লিয়ার? এখন একটা ব্যাপার তোমাদেরকে এখানে মানে বলে রাখি, সেটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে, রাইট? আরএনএ হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, কিন্তু আরএনএ থেকেও ডিএনএ হতে পারে। কারণটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ডিএনএ থেকে যখন আরএনএ পলিমারেজের মাধ্যমে আরএনএ হচ্ছে, একইভাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামে একটা এনজাইম আছে, সেই এনজাইমের মাধ্যমে আরএনএ ও তোমার হচ্ছে, দ্যাট মিনস সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটাও ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, ডিএনএ হতে পারে একটা এনজাইমের মাধ্যমে। সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এবং এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ, রাইট? জি স্যার।
Hello, can you hear me? Are you listening to me? Yes, sir. আমার এখানে বিদ্যুৎ চলে গেছে বুঝছো, এর জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, ওয়াইফাই নাই। এনিওয়ে আমি এখন কতটুকু শুনতে পারবো, ইন্টারনেট কানেকশন কেমন স্ট্রং হবে জানি না, বাট লেট মি লেট মি ট্রাই ইউজিং দ্য সেলুলার ডেটা। তোমরা কোন পর্যন্ত শুনতে পাচ্ছিলে? আমি কোথা থেকে বলতে শুনতে পাওনি তোমরা? আমাকে একটু বলো, আমি সেখান থেকে বলছি আবার। হ্যালো, স্যার রিভার্স ট্রান্সক্রিপশন করেছিলেন। রিভার্স ট্রান্সক্রিপশন, রাইট? হ্যালো, জি স্যার। ওকে, তার মানে তোমরা সবটাই জানছো আর কি। তো জাস্ট এতটুকু মাথায় রাখো, রিভার্স ট্রান্সক্রিপশন কিভাবে হয়, কি প্রসেসে হয়, সেগুলো তোমাদের এখন জানার প্রয়োজন নাই। তোমরা সিম্পলি জানো যে ডিএনএ থেকে আরএনএ হওয়ার যে প্রসেস, সেটা যে ট্রান্সক্রিপশন, তো এটা আবার রিভার্সও হতে পারে, আরএনএ থেকে ডিএনএও তৈরি হওয়া সম্ভব। যেটা যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস, এবং একটা এনজাইমের প্রয়োজন আছে এই প্রসেসটাকে, সেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। হ্যাঁ, তো এই প্রসেসটা, আর তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হওয়া এবং বডিতে ফাংশন হওয়ার যে প্রসেস, এটার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, রাইট? অর্থাৎ আমাদের বডিতে ডিএনএ থেকে আরএনএ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, রাইট, এবং প্রোটিন ফাংশন হওয়ার যে সেন্ট্রাল সূত্র যেটা বলা হয়, এইটাই, এটার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা মলিকুলার বায়োলজি। তোমরা রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি এবং ট্রান্সলেশন প্রসেসটা কি এবং কেন ইম্পর্টেন্ট, এটা তো জানো, রাইট? অলরেডি এটা কেন গুরুত্বপূর্ণ, ডিএনএ রেপ্লিকেশন কেন গুরুত্বপূর্ণ বলো তো? স্যার সেল ডিভিশনের জন্য। হ্যাঁ, সেল ডিভিশনের জন্য। আর ট্রান্সক্রিপশনটা বেসিক্যালি ইন জেনারেল তোমরা যেটা জেনেছো এটা কমন, কিন্তু সেল ডিভিশনের বাইরে রেপ্লিকেশন, সেল, তোমার সেল ডিভিশন, রাইট, কিছু সেলের টার্মিনাল সেল গুলাতে যেমন হয় তোমার একটা টিস্যু ফর্ম করার ক্ষেত্রে, রাইট, তোমার বডিতে কিছু ক্ষেত্রে হচ্ছে কিছু একটা টিস্যু ফর্ম করলো কোনো একটা বডির পার্ট, সেখানে কনস্ট্যান্টলি সেল ডিভিশন নাও হতে পারে, রাইট? তো কনস্ট্যান্টলি সেল ডিভিশন হবে এপিথেলিয়াল লেয়ার গুলো বা এপিথেলিয়াল টিস্যু গুলো আছে সেখানে। এনিওয়ে আমরা সেখানে না যাই, তুমি যেটা বলছো সেটা সত্য। তো সেল ডিভিশন ছাড়াও আমাদের বডিতে আরো অনেক ফাংশন আছে, রাইট? কনস্ট্যান্ট ইমিউন সেল গুলাতে, রাইট? তারপরে তোমার বডিতে কনস্ট্যান্ট তোমার হচ্ছে ইমিউনিটি শো করতে হয় না? তো ইমিউনিটির ক্ষেত্রে বডিতে সবসময় অ্যান্টিবডি তৈরি হয় কনস্ট্যান্টলি, রাইট? তারপরে সেল সারফেস রিসেপ্টর, কিছু ফ্রি সেল আমাদের বডি থেকে চলে যায়, এপিথেলিয়াল সেল গুলা, যেমন কিছু সেল হচ্ছে মারা যায়, রাইট? আমরা যখন খাবার খাই মুখ দিয়ে তোমাদের, তখন আমাদের খাবারের জিহ্বা বা গালের ভিতর থেকে কিছু সেল কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যায়, জানো তো? পুরে গরম খাবার খাইলে তোমাদের গাল পোড়ার এক্সপিরিয়েন্স আছে। বা এপিথেলিয়াল লেয়ার সেল যেটা, বা একদম সারফেস সেল গুলা, এগুলো হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে অনেক সেল তোমার হচ্ছে ইনজিওর্ড হয়, মারা যায়, তখন ওই সেল গুলাকে রিপেয়ার করার প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমাদের বডি রিপেয়ার মেকানিজমের ক্ষেত্রে যে সেলগুলা বা ইমিউন সেলগুলা তৈরি হইতে হয় কনস্ট্যান্টলি, তো সেইটার জন্য ডিএনএ সিনথেসিস হইতে হয়, রাইট? আর ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে সেলুলার ফাংশন করার জন্য, রাইট? ধরো কোনো একটা জায়গাতে তোমার ইনজুরি হয়েছে, ওখানে তোমার হচ্ছে কিছু কেমোকাইন, রাইট, অ্যান্টিবডি সেখানে যাওয়ার প্রয়োজন হয় ফাংশন করার জন্য। তোমার বডিতে সব জায়গা থেকেই সিনথেসিস হতে হবে, কিন্তু টার্গেট অর্গানে গিয়ে দেখবা যে কেমোকাইন বা ইয়াগুলা, ইয়া কেমোকাইন বলে না এটাকে, কেমোট্যাক্সিস প্রসেসের মাধ্যমে তোমার এই যে লিউকিওসাইট গুলা, তোমার এই ইমিউন মলিকুলস গুলা ওখানে গিয়ে জমা হয়, রাইট? কোনো জায়গায় কেটে গেলে বা ব্যথা পেলে সেই জায়গাগুলোতে ফুলে যায়, রাইট? তো এই প্রসেসের মাধ্যমে ওখানে যখন জমা হইতে থাকে এই মলিকুল গুলা, সেখানে এর সাথে কিছু ফ্লুইডও জমা হয়, যার কারণে জায়গাগুলো ফুলে যায়, দেখবা। তো এগুলোর জন্য যে মলিকুল গুলা সিনথেসিস হইতে হয় আমাদের বডিতে, এটা হচ্ছে দূরের কথা বললাম, রাইট?
আর হচ্ছে সেল ইটসেলফ, একটা সেলের ভিতরেও সেই সেলের ফাংশনের জন্য একইভাবে সিনথেসিস হইতে হয়। সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। যেমন তো আমাদের বডিতে যদি তোমরা হরমোনের কথা বলো, পার্টিকুলারলি ফর সেক্স হরমোন এন্ড আদার হরমোন, যে আমরা কোনো একটা জিনিস দেখলে তোমরা দেখো না সুন্দর একটা খাবার, খাবার দেখলে জিহ্বায় পানি আসে, রাইট? তোমার অ্যাটিটিউড চেঞ্জ হয়। তো এইটাও একটা সেলুলার প্রসেস, রাইট? তারপরে হরমোন গুলা যেমন দ্রুত ইয়া হইতে হয়, ফাংশনিং হইতে হয়। তোমার এই যে জিহ্বায় পানি আসে বা তোমার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়, এসব কিছু করার জন্য আমাদের বডির যে মেটাবলিক প্রসেস, সেটার জন্য হচ্ছে তোমার ভিউইং প্রসেস হতে পারো, অ্যাকশন প্রসেস, সবগুলোর মাধ্যমে কিছু মানে এটা আমরা শুধু বাহ্যিকটা দেখি যে আমরা এটা করতেছি বা এটা হবে, রাইট? কিন্তু এর ভিতরে অনেকগুলো প্রসেসের মাধ্যমে হয়। সেই প্রসেসটা এই যে বললাম যে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হয়ে প্রোটিন সিনথেসিস হবে না। তো আরএনএ থেকে তোমার প্রোটিন হওয়ার আগে আরো কিছু বেসিক জিনিস আছে, আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত। সেটা হচ্ছে তোমরা ডিএনএ এর স্ট্রাকচার জানো? ডিএনএ সাধারণত কোন অবস্থায় থাকে? ইন্ট্রন একজন এভাবে থাকে না, ইন্ট্রন একজন, ইন্ট্রন একজন এভাবে থাকে, তাই তো? ইন্ট্রন একজন সম্পর্কে ধারণা আছে তোমাদের? জি স্যার, হালকা স্যার হয়তো জানি। ওকে, তো ইন্ট্রন ইন্ট্রন হচ্ছে নন কোডিং রিজিয়ন অফ দা জিন। তার মানে এখানে নিউক্লিক অ্যাসিড আছে, তোমরা যেটা জানো যে জেনেটিক কোডন থাকলেও আমাদের শরীরে যত জিন আছে তার মাত্র লেস দেন 1%, হ্যাঁ, 0.1% হচ্ছে আমাদের বডিতে এক্সপ্রেস হয় বা মানে ফাংশন করে, রাইট? লেস দেন 1%। আর বাকিগুলা কিন্তু ফাংশন করে না। আবার যদি তোমাদের, আমি এরপরে যখন পলিমারেজ ইয়াতে আরেকটু ডিটেলস পড়াবো, বেশি ডিটেলস গুলো তোমাদের আসলে এটা শেষ করা সম্ভব না। তো একজন যেটা সেটাই শুধুমাত্র প্রোটিন সিনথেসিস করে, রিমেম্বার। কিন্তু যখন ডিএনএ তো লং, রাইট? রাইট, তোমরা তো জানো একটা সেলে, নরমালি একটা সেলে অ্যারাউন্ড 3 বিলিয়ন নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে একটা সেলে, রাইট? আমাদের বডিতে এরকম অগণিত সেল আছে, রাইট? ট্রিলিয়নস। সেই ক্ষেত্রে এই যে এত একটা সেলে যদি তোমার হচ্ছে ধরো 6 বিলিয়ন হতে পারে, রাইট? 3 বিলিয়ন ইয়া থাকে, নিউক্লিওটাইড বেস আছে ফর এক্সাম্পল 3 বিলিয়ন। তো আমাদের ক্ষেত্রে ট্রিলিয়নস অফ সেলের মধ্যে যদি এরকম বিলিয়নস অফ নিউক্লিওটাইড বেস দিয়ে তুমি হচ্ছে গুণ করো, তাহলে কি পরিমাণ আসবে? তো এই ডিএনএ সিনথেসিস হয় যখন ইন প্যারালাল, তার মানে কোনো ডিএনএ সিনথেসিস হইতে যে সময় লাগে সেটা হোল জিনোমটা তোমার ক্ষেত্রে রেপ্লিকেশন হইতে বা ট্রান্সক্রিপশন হইতে অনেক সময় লাগে, তাই তো? হওয়ার কথা নাকি, তাই না? তো যদি এরকম হয়, দেখা গেল একটা প্রোটিন সিনথেসিস হইতে ধরে এবার তোমার হচ্ছে অনেক সময় লেগে গেল, তত সময় পর্যন্ত তোমার বডি কি ফাংশন বন্ধ হয়ে থাকে? ইউজুয়ালি থাকে না। কারণ আমরা যেভাবে চিন্তা করি, মানে তোমার হচ্ছে মানে যে মেটাবলিক প্রসেসটা আসলে একই রকম না। তোমার হোল জিনোমে এরকম অনেক জায়গা ডিএনএ যেখানে রেপ্লিকেশন শুরু হয়, রাইট? সেই জায়গাটার নাম হচ্ছে কি অরিজিন। সেই জায়গাটার নাম অরিজিন, যেখানে তোমার ডিএনএ পলিমারেজ বাইন্ড করে। তো এরকম অরিজিন সেলের অসংখ্য জায়গাতে, মানে তোমার সরি সেলের ডিএনএ এর অসংখ্য জায়গাতে এরকম অরিজিন আছে। তো সব জায়গাতেই তোমার বডিতে অনেক ডিএনএ পলিমারেজ আছে, এবং ওইখানে যে অরিজিন আছে এখানে তোমার এই ফ্যাক্টর গুলো বাইন্ড করবে, রাইট? এনজাইম গুলো বাইন্ড করবে, মানে বাইন্ড করে ফাংশন করবে। এবং এই কাজগুলা তোমার হচ্ছে প্যারালাল চলতে পারে, যার কারণে এট দা সেম টাইম তোমার হোল জিনোমে এ হচ্ছে কাজ করতে পারবে, ট্রান্সক্রিপশন করে প্রোটিন সিনথেসিস করতে পারবে। এখন প্রবলেমটা হচ্ছে একই সাথে সে সবগুলা ডিএনএ বা সব মানে রেপ্লিকেশন বা সবগুলা জিনের সে হচ্ছে ট্রান্সক্রিপশন করতে পারবে না, করে না ইউজুয়ালি। তোমার যখন যেটা প্রয়োজন তখন সেটা করে। এবং যখনই কোনো আমরা এক্সটার্নাল স্টিমুলি পাই, যে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যখন আমাদেরকে সিগন্যাল দেয়, তখন বডিতে নির্দিষ্ট একটা জিনকে, মানে যে জিন থেকে ওই প্রোটিনটা সিনথেসিস হবে সেই জিনের অংশটাকে অ্যাক্টিভেট করে, যেটা সেই প্রসেসটাকে বলা হয় তোমার হচ্ছে নন এপিজেনেটিক ফেজ আর কি। মানে সেখানে ডিএনএ কোনো পরিবর্তন হবে না, ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন হয়ে কিছু প্রোটিনকে হয় অ্যাক্টিভেট করবে, কিছুকে ডিঅ্যাক্টিভেট করবে। তারপরে ডি অ্যাসিটাইল, তুমি এখানে অ্যাসিটাইল গ্রুপের কথা বলছিলাম এই ইয়াটাতে, স্লাইডটাতে, যে অ্যাসিটাইল গ্রুপ থাকে যেটা কম্প্যাক্ট অবস্থায় থাকে ডিএনএ। হ্যাঁ, তো অ্যাসিটাইল গ্রুপটাকে যখন রিমুভ করা হয়, হ্যালো, আমি একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাইছি, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার।
ওকে, তো অ্যাসিটাইল গ্রুপটা যখন রিমুভ করা হয় তখন ডিএনএটা সেই জায়গাতে ফ্রি হয়ে যায়। তো ডিএনএ ফ্রি হয়ে যাওয়া মানে কি, আমাদের ফর এক্সাম্পল আমাদের বডিতে টোটালটা স্কিন দিয়ে কভার করা, রাইট? এখন যদি তুমি ডাক্তার কোনো একটা জায়গাতে অপারেশন করতে চায়, কোনো একটা অর্গানে কোনো প্রবলেম হয়, তখন তাকে কি স্কিন রিমুভ করতে হয়, তাই তো? এটা এটা হচ্ছে তোমার মেডিকেল ইয়াতে গেলাম। তোমরা সাধারণত ধরো তুমি আম খাওয়া, আম খাইলে আমটাকে প্রথমে ছিলতে হবে, রাইট? এটা পিল করতে হবে, তোমার রিমুভ করা লাগবে। তো এই ডিএনএ কম্প্যাক্ট অবস্থায় থাকে। একইভাবে যখন তুমি এই ডিএনএটা এক্সপোজড না হবে ততক্ষণ পর্যন্ত ডিএনএ রেপ্লিকেশন হতে পারবে না, এখান থেকে কোনো ট্রান্সক্রিপশন হতে পারবে না। তার মানে তুমি যতক্ষণ পর্যন্ত মেডিকেল ডক্টর হচ্ছে তার নির্দিষ্ট অর্গানটাকে ওপেন না করে ততক্ষণ পর্যন্ত সে সেখানে কোনো অপারেশন করতে পারবে না। যদি সে ওপেন না করে তাহলে সেই অর্গানে তার ইনস্ট্রুমেন্ট সেট করা লাগবে, রাইট? যদি সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে টোটালটা বডির ইনসাইড করতে চায়, তাতেও তাকে কোনো একটা জায়গাতে স্কিনের ভিতর দিয়ে তোমার হচ্ছে মেশিনারি গুলো পাঠাইতে হবে। একই সিস্টেমে তোমার ডিএনএ রেপ্লিকেশন হবে, যেটা ডিএনএ তোমার কম্প্যাক্ট অবস্থায় থাকলেও যে জায়গাগুলোতে মানে যে জিনটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, যে প্রোটিনটা ফাংশন করবে, সেই প্রোটিনটা যে জিন থেকে সিনথেসিস হবে, ডিএনএ সেই জায়গাগুলোতে তোমার ডি অ্যাসিটাইলেজ একটা এনজাইম আছে, ওই অ্যাসিটাইল গ্রুপকে ওখান থেকে সরাই দিবে। তার মানে হচ্ছে জাস্ট হচ্ছে স্কিন রিমুভ করার মতো। তো সেখান থেকে সরাই দেওয়ার পরে তোমরা জানো যে ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, রাইট? এবং সুপার কয়েল স্ট্রাকচারে থাকে, রাইট? কিন্তু এই স্ট্রাকচারে সাধারণত সে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হতে পারে না, তোমার হচ্ছে ডিএনএ সিনথেসিস মানে ট্রান্সক্রিপশন হতে পারে না। তো সেটার জন্য কি করতে হয়, ডিএনএ রেপ্লিকেশন যদি না হয়, ট্রান্সক্রিপশন যদি না হয়, তখন তাকে কি করতে হয়, ওই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হয়। ফর এক্সাম্পল তোমরা কি এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, রাইট? তো তোমরা ডান পাশে একটা স্ট্রাকচার দেখো, আচ্ছা এটা তোমাদের জন্য ডিফিকাল্ট। তোমরা এই ফিগারটা দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। এখন এই স্লাইডটাতে তোমরা দেখো, তো আমি একটু বড় করে দিই। এই স্লাইডটাতে দেখো, এই কয়েল স্ট্রাকচার ডিএনএ রেপ্লিকেশন হওয়ার আগে এখান থেকে মানে তোমার হচ্ছে ইয়া করতে হয়, তোমার ডিএনএ যে জিপ মানে সুপার কয়েল স্ট্রাকচারে আছে, সেখান থেকে তাকে আনজিপ কন্ডিশনে আসতে হয়, তোমার হচ্ছে আনজিপ করতে হয়। এই ফিগারটা দেখছো এখানে, এই যে ব্লু কালারের একটা ইয়া আছে এখানে, বা এই যে টপ আইসোমারেজ লেখা আছে, এখানে একটা রিং এর মতো পড়ানো আছে, দেখছো? এই ফিগারটার ডান পাশে দেখো, যেখানে 5' 3' ডিএনএ আছে, তার একটু আগেই টপ আইসোমারেজ নামে একটা ইয়া আছে, রিং আছে, রাইট? এই পয়েন্টটা তোমরা কি দেখতে পাচ্ছ ফিগার থেকে? জি স্যার। তো তার ডান পাশে দেখো ডিএনএ কয়েল কন্ডিশনে, রাইট? সুপার কয়েল কন্ডিশনে, ছোট দুই মানে কয়েকটা বেজ আর কি, ডাবল কয়েল কন্ডিশনে আছে, রাইট? তো এই কন্ডিশনে সাধারণত রেপ্লিকেশন হতে পারে না, ট্রান্সক্রিপশনও হতে পারে না। তো প্রথমে হচ্ছে তোমার অ্যাসিটাইল গ্রুপ রিমুভ করার পরে সেখানে এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটা হচ্ছে ইয়া হয়, মানে ওপেন হয়, রাইট? ওপেন হওয়ার পরে যেটা হয়, দ্য ফার্স্ট স্টেপ অফ ডিএনএ রেপ্লিকেশন, রাইট? তোমার হচ্ছে আনজিপ করতে হয় এই জায়গাটা। আনজিপ মানে কি, ডিএনএ যে কয়েল স্ট্রাকচারে আছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এটাকে হচ্ছে প্রথমে আনজিপ করতে হয়। তার মানে হচ্ছে ডাবল কয়েল স্ট্রাকচারটাকে ভাঙতে হয়, রাইট? এই ভাঙার যে কাজটা সেটা যে এনজাইমটার মাধ্যমে হয়, রাইট? সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। তো এই হেলিকেজ এনজাইমের সাথে তোমরা প্রথমে হচ্ছে ডিএনএটাকে আনউইন্ড করা হয়, রাইট? আনউইন্ড করার অর্থ হচ্ছে তোমার এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন যে বেস গুলো আছে না, A to G আর T to A, যে যে বন্ড গুলো আছে, এই বন্ড গুলো প্রথমে ভেঙে যায়, ঠিক আছে? তো এই আনউইন্ডিং এর কাজ হচ্ছে টপো আইসোমারেজ, এবং একে হেল্প করে হচ্ছে গাইরেজ এনজাইম। তার মানে যে তুমি যখন ভাঙার পরে বাইন্ড করার পরে এদের মধ্যে আবার একটা টেন্ডেন্সি থাকে না জোড়া লেগে যাওয়ার, যেহেতু দুই পাশেই ATGC আছে, রাইট? তখন আবার বাইন্ড করতে মানে ভেঙে যেতে পারে। এই কারণে এটাকে তোমার এই স্ট্রেসটা, তোমার স্ট্রেস বলতেছি যে ইন্টেন্সিটি, রাইট?
রিবাইন্ড করার। এটা রিমুভ করার জন্য আর একটা এনজাইম আছে, সেটা হচ্ছে ডিএনএ তোমার হচ্ছে গাইরেজ। হ্যাঁ, গাইরেজ এনজাইম। আর একটা হচ্ছে তোমার এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যখন আলাদা মানে আলাদা হয়ে সিঙ্গেল স্ট্যান্ড হয়, তখন সিঙ্গেল স্ট্যান্ডটাকে তোমার হচ্ছে আবার বাইন্ড করার জন্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং কিছু প্রোটিন আছে, যার নাম হচ্ছে এসএসবি বলে সংক্ষেপে হয়, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, মনে রাখার জন্য। আচ্ছা, তোমাদের আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। তোমরা কি এরকম দেখছো, বাঁশ দিয়ে কাজ করা দেখছো কোনো সময় তোমাদের বাড়িতে বা কোথাও? বাঁশ ফাড়া হয় যখন, একটা লম্বা বড় বাঁশ ফাড়া হয়, রাইট? তখন এক পাশ ফিরে আমি আমি দেখেছি তোমার হচ্ছে ওইটা একটা ধরে টানতে হয়, আবার পরে যেখান থেকে ভাঙবে সেখানে একটা কিছু দিয়ে, মানে স্ট্রেসটা যাতে আবার নিচের দিকে না আসে, কোনো একটা গস্ট কিছু একটা দিয়ে ওইটাকে আটকায় রাখে, যাতে পরবর্তীতে আবার ওখানে কাজ করা যায়, রাইট? তো এই একই প্রসেসটা যেটা হয় সেটা হচ্ছে তোমার এই স্ট্রেস রিডিউসিং, মানে তোমার যে টেন্ডেন্সি, রাইট, রিবাইন্ডিং টেন্ডেন্সি, এটা তোমার হচ্ছে ডিএনএ গাইডেজ এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন দ্বারা এটা রিমুভ হয়। ঠিক আছে? তো কয়টা এনজাইমের কথা বললাম? একটা হচ্ছে হেলিকেজ এনজাইম, ডিএনএ গাইডেজ, রাইট, আর এসএসবি সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এখানে কাজ করে স্ট্রেস রিডাকশনের ক্ষেত্রে। তারপরে তোমার হচ্ছে একটা এই, তখন তোমার কি হয়, ডিএনএ আনবাইন্ড হলে, তোমার যদি আনউইন্ড হয় তখন সেখানে দুইটা স্ট্যান্ড তৈরি হয় না, রাইট? জি স্যার। এখান থেকে হ্যাঁ, দুইটা স্ট্যান্ড তৈরি হলে তখন দুইটা স্ট্যান্ডই হচ্ছে তোমার টেমপ্লেট আকারে ইউজ হয় আর কি। ডিএনএ পলিমারেজ তখন দুইটা স্ট্যান্ডেই বাইন্ড করে, এবং দুইটা স্ট্যান্ডেই তোমার নিউক্লিওটাইড বেজ, মানে পলিমারেজের মাধ্যমে নিউক্লিওটাইড বেজ অ্যাড হয়, এবং একটা স্ট্যান্ডকে টেমপ্লেট হিসেবে বাইন্ড করে তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বেজ, অর্থাৎ তোমার শুরুতে যে তোমার শুরুতে মানে টেমপ্লেটে, রাইট? ফর এক্সাম্পল এখানে দেখো তোমার, এখানে যদি উপরেরটাতে যদি এ টি থাকে, নিচেরটাতে এ এর পরিবর্তে টি এবং টি এর পরিবর্তে এ এসে বাইন্ড করবে। তার মানে এই এই যে যে প্রসেস, এ এর সাথে টি, টি এর সাথে এ, জি এর সাথে সি, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বেস। মানে দুইটা স্ট্যান্ডটাকে মানে দুইটা স্ট্যান্ডেই কমপ্লিমেন্টারি বেজ অ্যাড করার কারণে, মানে যার সাথে যেটা বাইন্ড করবে সেটাকে অ্যাড করার মাধ্যমে ডিএনএ পলিমারেজ, রাইট, ডিএনএ পলিমারেজটা নিউক্লিক অ্যাসিড অ্যাড করে তারপরে হচ্ছে তোমার এই ডিএনএটা সিনথেসিস হবে। এই যে যে ডিএনএ সিনথেসিস হওয়ার প্রসেস, রাইট, এটাকে বলা হচ্ছে, এটা কিন্তু আমি যেটা বলতেছি এটা রেপ্লিকেশন, রাইট? রেপ্লিকেশনের যে ধাপটা হবে এখন, রেপ্লিকেশন এখানে আর একটা ব্যাপার, তুমি যখন একটা ডিএনএ কোনো একটা পয়েন্টে ডিএনএটা আনউইন্ড হবে, যেখানে তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন, তোমার হচ্ছে যে ডিএনএ পলিমারেজ বা আদার এনজাইমস গুলো বাইন্ড করবে, রাইট, সেই যে পয়েন্টটা সেটাকে বলা হচ্ছে মানে রেপ্লিকেশন অরিজিন। তার মানে তুমি এইখানে যে টপো আইসোমারেজ যেখানে বাইন্ড করছে ধরো যে জায়গাটাতে, রাইট, তারপরে যে এসএসবি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এখানে পার্পল কালারের, নাকি তোমরা কি ব্লু দেখতে পাচ্ছ না পার্পল দেখতে পাচ্ছ? ব্লু কালারের ছোট ছোট, পার্পল কালারের ছোট ছোট ইয়া আছে, রাইট, প্রোটিন মলিকুল আছে, এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং মলিকুলস, রাইট? আর হেলিকেজ এনজাইমের ফাংশনটা তোমাকে কি বলছিলাম, যে ডিএনএ যাতে আনউইন্ডের জায়গা থেকে আবার নতুন করে রিবাইন্ড না করে, সেই জন্য এটা হচ্ছে তোমাকে একটা স্ট্রেস তৈরি করে, তোমার ওই জায়গাটাকে তাকে রিউইন্ড করার ক্ষেত্রে এটাকে বাধা প্রদান করে, রাইট? তো এগুলো হচ্ছে এনজাইম ফাংশন, এবং এভাবেই তোমার ডিএনএ সিনথেসিস হয়। কিন্তু ডিএনএ যে জায়গাটাতে অরিজিনে হেলিকেজ বাইন্ড করে বা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বাইন্ড করে, সেই জায়গাগুলোতে তোমার একটা হচ্ছে ওয়াই শেপ তৈরি হয়, রাইট? দেখতে পাচ্ছ ফিগারে ওয়াই শেপটা দেখতে পাচ্ছ তোমরা? এখানে যদি বড় করে দেখি, এখানে যে ওয়াই শেপ, রাইট, এই এই সরি, জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এই ওয়াই শেপ স্ট্রাকচার যেটা তৈরি হয় আনউইন্ডিং রিজিয়নে যেখানে রেপ্লিকেশন শুরু হয়,
ডিরেকশন, রাইট? 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে যদি সিনথেসিস হয়, তার মানে হচ্ছে যে 3 প্রাইম উপরে যে তোমার স্ট্যান্ডটা আছে সেটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হইতে পারবে, কারণ 3 প্রাইমের অপোজিটে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম গেলে সে হোল হোল ডিএনএটা কন্টিনিউয়াসলি সিনথেসিস করতে পারবে, রাইট? ডিএনএ পলিমারাইজের মাধ্যমে, তাই তাই কি না? তোমরা ফিগারটা একটু ভালো করে দেখো। 3 প্রাইম যে স্ট্রাকচারটা আছে তার অপোজিট এন্ড কি 5 প্রাইম না? জি স্যার। যদি ডিএনএ সিনথেসিস করে অপোজিট এন্ডে যেতে হয়, তাহলে সেই 5 প্রাইমের কমপ্লিমেন্টারি কি হবে, সেটা 3 প্রাইম হবে, রাইট? কমপ্লিমেন্টারি 3 প্রাইম টু 5 প্রাইমের কমপ্লিমেন্টারি কি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম, রাইট? ইয়েস স্যার, 5 to 3। হ্যাঁ, তো 5 টু 3 হলে তার মানে কি এই উপরের স্ট্যান্ডটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হইতে পারবে, এবং এই এই কন্টিনিউয়াসলি যে স্ট্যান্ডটা সিনথেসিস হইতে পারবে তাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াসলি সিনথেসিস করতে পারবে। তার অপোজিটে নিচে যেটা দেখো সেটা আছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, রাইট? জি স্যার। এখন তোমাদেরকে একটু আগেই আমি বলছিলাম যে ডিএনএ যদি সিনথেসিস হয় তাহলে অবশ্যই আনউইন্ড জায়গাতে, যেখানে ডিএনএ ফ্রি কন্ডিশনে আছে, যে জায়গাটাতে এই রেপ্লিকেশন ওয়াই মানে রেপ্লিকেশন ফর্ক ওয়াই শেপ স্ট্রাকচার করছে, ফ্রি সিঙ্গেল স্ট্যান্ডার্ড টেমপ্লেট আছে, সেই জায়গাতেই শুধুমাত্র ডিএনএ সিনথেসিস করতে পারবে। তুমি পিছনের দিকে যেটা আনউইন্ড জায়গা, যেখানে তোমার যে আগে দেখাইছি আইটোপো আইসোমারেজ দিয়ে আটকানো আছে, তার মানে যেখানে আনউইন্ড হয় নাই সেখানে সে সিনথেসিস করতে পারবে না। সেই ক্ষেত্রে তুমি দেখো 5 প্রাইমের কোন অপোজিট হচ্ছে 3 প্রাইম, রাইট? এই জায়গাগুলোতে কি তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম তো আর সে সিনথেসিস করতে পারবে না, পারবে কি? না, পারবে না। হ্যাঁ, পারবে না এর অর্থ এই না যে এই 5 প্রাইম টু 3 প্রাইম সিনথেসিস করবে, কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম সিনথেসিস করতে পারবে না, কিন্তু অন্য মেকানিজমে করবে সে, কিন্তু কন্টিনিউয়াসলি সিনথেসিস করতে পারবে না। তো যে তোমার যে অপোজিট যে মানে লিডিং স্ট্যান্ডের অপোজিটে যে সিঙ্গেল স্ট্যান্ড তোমার যে আছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন আছে, এইটাতে তোমার হচ্ছে সরাসরি কন্টিনিউয়াসলি রেপ্লিকেশন হবে না, এবং এই স্ট্যান্ডটাকে বলে ল্যাগিং স্ট্যান্ড। আগেরটা কি ছিল? লিডিং স্ট্যান্ড, রাইট? যেটা কন্টিনিউয়াসলি 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ রেপ্লিকেশন হইতে পারবে, কিন্তু 3 প্রাইম টু 5 প্রাইম তো যেহেতু সিনথেসিস হইতে পারবে না, যে অপোজিট ডিরেকশন যে স্ট্যান্ডটা, এটার নাম হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। তোমাদের কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ লিডিং এন্ড ল্যাগিং স্ট্যান্ড অফ ডিএনএ রেপ্লিকেশন, রাইট? ডিউরিং, এবং এটা কিভাবে ফাংশন করে। এখন তুমি কল্পনা করো 5 প্রাইমের অপোজিটে 3 প্রাইম, রাইট? কিন্তু 3 প্রাইম যদি তোমার উল্টা দিক থেকে আসে, রেপ্লিকেশন ফর্কের যে পয়েন্টটা, রাইট? ডিএনএ যে পয়েন্টে আনজিপ হয়েছে, তার মানে রেপ্লিকেশন ফর্ক যে অবস্থা থেকে শুরু হয়েছে, তুমি এইখানে যদি কল্পনা করো আর একটা মানে 5 প্রাইম টু 3 প্রাইম আংশিক কল্পনা করো ওই জায়গাটাতে ফর্ক, তখন ওখানে 3 প্রাইম একটা জায়গা আছে না? তো অপোজিট সাইডে তোমার এইখানে যেটা হবে সেটা হচ্ছে অপোজিট সাইড থেকে ডিএনএ রেপ্লিকেশন তৈরি করা সম্ভব, কারণ যে যে পাশে 5 প্রাইম আছে, রাইট? রেপ্লিকেশন ফর্কের যেখানে 5 প্রাইম আছে তার অপোজিটে তো 3 প্রাইম, তাই তো? জি স্যার। তো 3 প্রাইমের অপোজিটে কমপ্লিমেন্টারি আর একটা 5 প্রাইম পাবা না তুমি? তুমি এখন এখন চলে আসো এই যে স্মল অ্যারো যেগুলো আছে, রাইট? দেখো 5 প্রাইম টু 3 প্রাইম স্মল স্মল অ্যারো দিয়া, রাইট? জি স্যার। তুমি যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখো অপোজিট সাইড থেকে, তার মানে প্রথম লিডিং স্ট্যান্ড যে ডিরেকশনে সিনথেসিস শুরু হয়েছে, তোমার ল্যাগিং স্ট্যান্ডে যেহেতু 5 প্রাইম পজিশন নাই একই ডিরেকশনে, এই কারণে হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে ডিএনএ সিনথেসিস শুরু করবে। এবার বুঝতে পারছো? মানে এখানে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম মেইনটেইন করার জন্যই তাকে অপোজিট ডিরেকশন থেকে আসতে হচ্ছে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো অপোজিট ডিরেকশনে যদি তাকে আসতে হয় তখন এই প্রসেসটা তোমার মতো কন্টিনিউয়াসলি হয় না। এখানে ডিএনএ তোমার হচ্ছে ডিএনএ প্রাইমেজ এনজাইম আছে, যে প্রাইমেজ এনজাইম হচ্ছে স্মল স্মল আরএনএ তৈরি করে, ঠিক আছে? সেই আরএনএ গুলা তোমার এই ডিএনএ বরাবর 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে বাইন্ড করে। ওই যে স্মল ডিপ কালার দেখতে পাচ্ছ এখানে এই অ্যারোতে পিছনের দিকে,
এটা হচ্ছে তোমার আরএনএ প্রাইমার। এই প্রাইমারে যখন বাইন্ড করে তখন ডিএনএ পলিমারেজ এখানে এই প্রাইমারের সাথেই, আরএনএ প্রাইমার হচ্ছে ভেরি স্মল। তোমার এই প্রাইমারটা হচ্ছে সাধারণত 18 থেকে 20, 25, 30 বা এরকম নিউক্লিওটাইড বেস। এখানে যখন ওই কমপ্লিমেন্টারি ডিএনএ এর সাথে বাইন্ড করে তখন আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজটা এখানে বাইন্ড করে, এখানে তোমার হচ্ছে নিউক্লিওটাইড বেস গুলা অ্যাড করে। তো সবসময় যেহেতু 5 প্রাইম এবং এই আরএনএ পলিমারেজ যেহেতু ভেরি স্মল, এটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হতে পারে না, এই কারণে এটা পার্টলি না সেগমেন্ট হিসেবে সিনথেসিস হয়। তো যখন এটা দেখবা যে একটা অনেকগুলো সেগমেন্ট তৈরি হলো না, এখন আগেরটা ছিল কন্টিনিউয়াস আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, রাইট? এবং অপোজিট ডিরেকশন থেকে তৈরি হয়। এই স্ট্যান্ডটা যেটা, সেটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড কমপ্লিমেন্টারি। আর এই যে যে স্মল ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ তৈরি হয়, এই ফ্র্যাগমেন্ট গুলোর নাম হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কি নাম? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। শুনতে পাচ্ছ? তো একটা হচ্ছে কন্টিনিউয়াস সিনথেসিস অফ ডিএনএ, যেটা শুরু হয় তোমার লিডিং, যেটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, যেটা অপোজিট ডিরেকশন থেকে তৈরি হয়, রাইট? ল্যাগিং স্ট্যান্ডের অপোজিট ডিরেকশন, রেপ্লিকেশন ফর্কের অপোজিট ডিরেকশন থেকে শুরু হয়, কিন্তু সেটা হয় অলওয়েজ, মানে উপর এই সূত্র কিন্তু সে মেইনটেইন করে 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, রাইট? এবং ডিসকন্টিনিউয়াস, এবং এটা হচ্ছে স্মল ফ্র্যাগমেন্ট ডিএনএ সিনথেসিস হয়, যে ফ্র্যাগমেন্ট গুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এখন কম কম চিন্তা করো যে যখন এই ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো তৈরি, মানে ডিএনএ সিনথেসিস হয়ে গেল, তখন একটা স্ট্যান্ড তোমার ঠিকই থাকলো দুইটাতেই, উপরেরটা তোমার একটা ফুল কন্টিনিউয়াস সিনথেসিস হলো এবং তারা বাইন্ড করে সেপারেশন হয়ে একটা আলাদা ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়ে চলে গেল, রাইট? কিন্তু নিচেরটার ক্ষেত্রে, ল্যাগিং স্ট্যান্ডের ক্ষেত্রে কি হলো, তোমার একটা স্ট্যান্ড কন্টিনিউয়াস আর বাকি স্ট্যান্ড গুলো যখন তৈরি হলো তখন ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে গেল না? জি স্যার। তখন ওই ফ্র্যাগমেন্ট গুলো যখন তৈরি হয়, পলিমারে যখন থেকে রিমুভ হয়ে যায়, রাইট, সেখানে হচ্ছে লাইগেজ এনজাইমের মাধ্যমে তখন ওই ডিএনএটাকে আবার কি করতে হয় তোমার। দেখো, একটার 5 প্রাইম মানে কি, আর একটার 3 প্রাইম, মানে 3 প্রাইমের সাথে অ্যাড হবে না? 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম, তার মানে একটা 5 প্রাইম আর একটা 3 প্রাইম, রাইট? তো নিউক্লিক অ্যাসিড বেজের যে মেইন স্ট্রাকচারে তোমরা গেছিলা এর আগে, এখানে আসো, গোড়ায় চলে যাও তো, দেখো তো স্লাইডটা দেখতে পারো কিনা। একটাতে এখানে দেখো ফসফেট গ্রুপ থাকে না রাইবোজের সাথে, ফসফেট গ্রুপ, তার মানে কি তুমি একটা 5 প্রাইমে, এখানে 5 প্রাইমে হচ্ছে একটা ফ্রি ফসফেট গ্রুপ বাইন্ড করতে পারে, রাইট? আর 3 প্রাইমে কি থাকে? হাইড্রোক্সিল গ্রুপ, তাই তো? তো তুমি যদি এখানে এসে দেখো, এই জায়গাটাতে 5 প্রাইমে কি থাকবে? একটা ফসফেট গ্রুপ। আর 3 প্রাইমে একটা রাইবোজ থাকবে না, হাইড্রোক্সিল গ্রুপ। তখন জাস্ট এই দুইটাকে বাইন্ড করবে, বাইন্ড করে ওইখানে একটা তোমার হচ্ছে কি করবে, হাইড্রোক্সিল আর ফসফেট বাইন্ডিং করবে, মানে গ্রুপটাকে, ডিএনএটাকে জাস্ট হচ্ছে অ্যাটাচ করে দিবে, তাই তো? ফ্র্যাগমেন্টটাকে অ্যাটাচ করবে যে এনজাইমের মাধ্যমে, সেই এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টসকে লাইগেশন করা, মানে জোড়া দেওয়া। বুঝতে পারছো? ভেরি সিম্পল। তুমি যখন কোনো কিছু দুইটা জিনিস জোড়া দাও, তুমি গাম ইউজ করো, রাইট? তো এটা হচ্ছে গাম হিসেবে কাজ করে হচ্ছে লাইগেজ এনজাইম, যেটা হচ্ছে এই গামটা কি, জাস্ট হচ্ছে 3 প্রাইমের হাইড্রোক্সিলের সাথে 5 তোমার হচ্ছে 5 প্রাইমের যে ফসফেট, ফসফেট আর বাইন্ড করবে, রাইট? দুইটা নিউক্লিওটাইড বেসকে বাইন্ড করে দিবে একসাথে ফসফেট বন্ডিং এর মাধ্যমে, রাইট? এটা তোমরা জানো কিভাবে নিউক্লিক অ্যাসিড অ্যাড হয়, রাইট? এ পর্যন্ত ক্লিয়ার? তার মানে নিউক্লিক অ্যাসিডের যে সিনথেসিস হয়, একটা হয় হচ্ছে কন্টিনিউয়াস 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা হচ্ছে 3, মানে তোমার হচ্ছে সিনথেসিস হওয়ার ক্ষেত্রে সে অবশ্যই 5 প্রাইম টু 3 প্রাইম হবে, কিন্তু সিনথেসিসটা হবে অপোজিট ডিরেকশনে। এটাই বেসিক্যালি রেপ্লিকেশন প্রসেস। হ্যাঁ, এখন আমাদের বডিতে যখন এই ঘটনাগুলো ঘটছে, পলিমারেজ, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। প্যারালাল যখন এইভাবে অনেকগুলো, মানে হোল হোল জিনোমে, রাইট? তোমরা তখন জানো জিনোম কি, হোল জিনোমে যখন এই প্যারালালি সিনথেসিস হয়, তখন এই পলিমারেজ, আমরা যেমন ভুল করি না অনেকগুলো কথা বলার সময়, এত সময় আমি তোমাদেরকে 50 মিনিট 2-3টা ভুল বলছি, আবার সরিও বলছি, রাইট? তোমরাও কথা বলার সময় এরকম ভুল হয় না? হয়তো নাকি? তো তোমাদের আগে যেটা বলছিলাম যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, যে এরা হচ্ছে নিউক্লিওটাইড বেস গুলো বাইন্ড করে, তুমি এখানে দেখো
এই বেস গুলা যে স্মল যে ব্লক গুলো আছে, কালারফুল ব্লক, রাইট? ডিএনএ এগুলো এক একটা বেস এবং কমপ্লিমেন্টারি বেজের সাথে বাইন্ড করে। সাধারণত অ্যাডেনিন আর থাইমিন হচ্ছে 3 হাইড্রোজেন বন্ডে বাইন্ড করে, আর গুয়ানিন আর সাইটোসিন বাইন্ড করে হচ্ছে ডাবল বন্ড, রাইট? নাকি ভুল বললাম? ভুল বলেছি, রাইট? জিআরসি জিআরসি বাইন্ড করে ট্রিপল ট্রিপল বন্ড, রাইট? আর অ্যাডেনিন আর থাইমিন বাইন্ড করে 2 বন্ডে। এনিওয়ে, ওইটা আমার মেইন উদ্দেশ্য না। তোমরা যেটা জানো যে এই বন্ডগুলো যখন নিউক্লিওটাইড গুলো অ্যাড হয়, সাধারণত অ্যাডেনিনের সাথে থাইমিন আর গুয়ানিনের সাথে সাইটোসিন বাইন্ড করবে। তো এই টোটাল প্রসেসটা খুব স্ট্রং মানে মেকানিজমের মাধ্যমে হয়, যেখানে রেয়ার ইরর হয়, কিন্তু তারপরেও পলিমারেজের আছে, রাইট? তোমার ক্যাপাসিটি আছে। যেমন আমাদের বডিতে তোমার যদি 1000 বেজ অ্যাড হবে জাস্ট উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে ডিএনএ পলিমারেজ হচ্ছে 1000টা, অ্যারাউন্ড 700 থেকে 1000-এর মতো বেজ বাইন্ড করায়, রাইট? তো এই স্পিডের মধ্যে সে যখন একটা একটা করে বাইন্ড করবে, তখন সে কি 2-1টা ভুল করতে পারে না নাকি? তোমাদের কি মনে হয়, নর্মাল মেকানিজমে কি 2-1টা করতে পারে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এরকম 2-1টা নিউক্লিওটাইড বেস সাধারণত হতে পারে। এই ভুলটা এরা কিভাবে করে, ধরো তোমার হচ্ছে 1 বিলিয়ন বেজের মধ্যে একটা ভুল হতে পারে। ধরো তোমার আমাদের বডিতে কত ট্রিলিয়ন বেজ আছে, স্যার হিসেব আছে? হ্যাঁ। স্যার আজকে একটু এখানেই শেষ করেন স্যার, বেশি হয়ে যাইতেছে, মানে এতগুলো তো স্যার একসাথে নিতে পারবো না পরে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এটা এখানেই শেষ করে দিচ্ছি, কিন্তু জাস্ট তোমরা এটা জানো যে এই যে যে ভুল হওয়ার ভুলটাও হতে পারে পলিমারেজের নিউক্লিওটাইড বেস গুলা সিকোয়েন্স গুলা করার। তার মানে তোমরা এমনি প্র্যাকটিক্যালি জানো যদি সিকোয়েন্স ভুল হয়, এখানে কোনো ইরর হয় রেপ্লিকেশনের সময়, ডিএনএ সিনথেসিসের সময়, মানে যেটার থেকে সে কপি করতেছে, রাইট? তো আমি তোমাদের নতুন কোনো কিছু পড়াবো না, এখানে শেষ করে দিব। তো তোমরা জাস্ট মাথায় রাখো এই ভুলগুলা যদি হয়, তখন তোমাদেরকে আমরা বলছিলাম যে ডিএনএ হচ্ছে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, তাই তো? তখন দেখো অরিজিনালে যদি কোনো যেটা থাকে আর যদি কোনো জায়গায় ইরর হয়, তাহলে কি আর অরিজিনাল ইনফরমেশন ক্যারি করলো, সে মিস ইনফরমেশন ক্যারি করলো না? ফর এক্সাম্পল এখানে ফিগারে দেখো যে জি এর সাথে টি বাইন্ড করছে, কিন্তু এখানে হওয়ার কথা ছিল কি আইদার এ অথবা সি, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এই ভুল ইনফরমেশন তো ক্যারি করবে না, নাকি করবে? তোমাদের নর্মাল সেন্সে কি বলে? স্যার কারেকশন করবে না স্যার। করবে না, রাইট? এরকম কন্ডিশনও আছে, বোথ আর রাইট। করবে আবার করবে না। নর্মালি ডিএনএ পলিমারেজের তোমার হচ্ছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, তার মানে সে যে যখন তৈরি হয়ে যাবে তখন সে সাথে সাথে চেক করে যাবে, স্ক্রিন করে যাবে, রাইট? তোমাদের মধ্যে যদি কেউ একটাতে অনেকে পিঠা বানাও, তখন যারা পিঠাতে বানানো এক্সপার্ট তারা কেউ এসে একজন করবে টেস্ট ঠিক আছে কিনা, রাইট? পিঠার স্ট্রাকচার ঠিক আছে কিনা, বলবে ঠিক আছে, এই তো ভালোই পারিস। আর না হলে বলবে যে এখানে এটা একটু চেঞ্জ করে দে, মিষ্টি বাড়াই দে, বা সাইজটা এরকম না, এরকম হয় না? তো ডিএনএ পলিমারেজেরও এরকম ক্যাপাসিটি আছে যে তোমার ইরর গুলো খুঁজে বের করা, এবং একবার যদি সে ইরর বের করতে পারে, তখন হচ্ছে সে সেটাকে আবার রিপেয়ারও করতে পারে, ঠিক আছে? তো ডিএনএ পলিমারেজের এই ফাংশনকে বলা হয় প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। কি বলে? ডিএনএ প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। সে যেটা করে, সে ওই জায়গাটা থেকে কেটে দেয় এই যে বেসগুলো আছে, রাইট? এটাকে বলা হয় ডিএনএ এক্সিজন, রাইট? বেস এক্সিজন রিপেয়ার মেকানিজম। তার মানে ওই বেসটাকে, এক্সিজন মানে কাটা, রাইট? ডিএনএ বেস এক্সিজন রিপেয়ার মেকানিজম মানে রিপেয়ার করার জন্য ওই অংশটাকে কেটে দিয়ে সেখানে নতুন করে আবার ডিএনএ সিনথেসিস করবে, তারপরে লাইগেশন করবে। বুঝতে পারছো? তো এইখানে যখন ডিএনএ তোমার হচ্ছে রিপেয়ার করে, যখন ডিএনএ পলিমারেজ রিমুভ হয়ে যায়, তোমাদের আগে যেমন ফ্র্যাগমেন্টের কথা বলছি না, যে স্মল ফ্র্যাগমেন্ট তৈরি হয়, দেখো এখানে ছোট একটা গ্যাপ তৈরি হয়ে যাবে না ডিএনএ পলিমারেজ চলে গেলে? কারণ যেখান থেকে কাটছে এক পাশে ডিএনএ পলিমারেজ বাইন্ড করে, সেখান থেকে তোমার হচ্ছে ডিএনএ সিনথেসিস করে পলিমারেজটা যখন চলে গেল, ওখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে না? এই জায়গাটাতে দেখতে পাচ্ছ? জাস্ট
স্মল গ্যাপ যেটা হচ্ছে ওই লাইগেজ এনজাইম ওই গ্যাপটাকে পূরণ করে দিবে। তো এইটাই হচ্ছে ডিএনএ রিপেয়ার মেকানিজম। তো এ পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কারো? স্যার আজকে আর কোশ্চেন নাই, কালকে পরে জানাবো নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এই পর্যন্ত জানো, এরপরে সিম্পল ট্রান্সক্রিপশন প্রসেস আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এটা একটু পড়ো না, পড়ো ইন জেনারেল, তোমরা কি ব্যাপারগুলা কি হলো একটু পড়লেই বুঝতে পারবো। এবং তোমরা গুগলে সার্চ দিয়ে সিম্পলি ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন পড়ো, আর কোন কোন এনজাইম গুলা কি কি ফাংশন করতেছে, রাইট, কোন কোন ফ্যাক্টর গুলা কি কি ফাংশন করতেছে, এই ব্যাপারগুলা তোমরা পড়ে নাও। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা এটা মাথায় রেখো যে তোমরা যদি ভালো রিসার্চ করো বা ভালো কি ইভেন ল্যাবরেটরি কাজ করো, এই এই আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাদের সব সময় লাগবে। এর জন্য যেখানে বুঝো নাই আমাকে কোশ্চেন করো, আর তোমরা একটু পড়ে নাও, হ্যাঁ, নিজেদের মতো করেও। আমি আমার মতো করে স্যার পড়াইছি, আমাদের তোমরা লেকচার অনেকে নোট শুনতে দিবেন পারছো, না? অনেকে বুঝতে পারছো। তোমাদের লেকচার নোট লাগবে? স্যার লেকচার নোট দিলে ভালো হয়। আমি তো তোমাদেরকে বলছি তোমরা নোট করে রাখো, তারপরে যদি তোমরা মনে করো তোমাদেরকে এটা দিতে ভালো হয় তা তো বুঝি, কারণ তো আমি তোমাদেরকে এটা দিলে তোমাদের স্যার যেমন সুবিধা আমরা তো ভালো নোট করতে হয়, গেলে অনেক সময় অনেক যেমন কিছু বুঝলা। মিস হয়। হ্যাঁ, আমার লেকচারটা তোমাদের কাজে লাগবে, বা তোমরা যদি নিজেরা নোট করো আমি কি কি পড়াইছি সেগুলো কাজে লাগবে, তোমাদের ভালো হবে। এটা আমি যেমন বিশ্বাস করি তেমন এটাও বিশ্বাস করি যে তোমাদেরকে যদি আমি এটা দিয়ে দিই তোমরা এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবা। আমি যেগুলো বলছি এগুলো হয়তো সব তোমাদের মাথায় থাকবে না, কিন্তু তোমরা শুধুমাত্র এগুলোর মধ্যে কম্প্যাক্ট হয়ে থেকো না। আমি তোমাদেরকে এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমি তোমাদেরকে এটা দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করো না। কিন্তু আমি যেটা বলছি সেটা তোমরা যদি সব ধরে রাখতে পারো তাহলে হয়তো এটা এনাফ, কিন্তু আমি তোমাদেরকে বলার জন্য কিছু বেশি বলছি, বোঝানোর জন্য, রাইট। আবার হচ্ছে অনেক জায়গায় কিছু বেশি না বলে কিছু হয়তো স্কিপ করছি, মনে করছি তোমাদের জন্য প্রয়োজন না। এই জন্য তোমরা নিজেরাও আমি যেটা পড়াই এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে তোমরা একটু অন্য বই বা অন্য গুগল সার্চ দিয়ে, যেমন যেমন যেখান থেকে গুগলে এখন সবকিছু পাওয়া যায়, রাইট, তো সার্চ দিয়ে তোমরা একটু পড়াশোনা করো। আমি তোমাদেরকে এরপরে নোট দিব কি কি পড়াইছি বা কিভাবে পড়াইছি তোমাদের ভালো জানার জন্য। তোমরা যদি এগুলো মনে রাখতে পারো ইট শুড বি এনাফ। বাট তোমাদের বোঝার জন্য, বেশি জানার জন্য তোমরা আমার লেকচারের জাস্ট স্লাইডের মধ্যে সীমাবদ্ধ থেকো না, কারণ আমি বলছি অনেক কথা যা এখানে লেখা নাই, তোমরা হয়তো মিস করতে পারো। ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।